তো স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্টুডেন্টস হয়েছে তারা প্রিপারেশনটা কি করে নেবে? সাবজেক্ট ওটা নিয়েই পড়া উচিত যেটা ভালো লাগে, which you love to study। কেন একটা পড়তে হবে বলে পড়ছি সেটা কিন্তু খুব বেশি এগিয়ে যাবে না, একটা পড়ছি বিকজ ভালো লাগছে। তো স্যার এখানে স্টুডেন্ট সংখ্যা কত রয়েছে? প্রায় 12 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুক্ত আছি। তো স্যার মাধ্যমিক এন্ড উচ্চ মাধ্যমিক তো এখানে পড়ানো হয়? একদম একদম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফ্লুয়েন্টলি পড়ানো। তো স্যার ভবিষ্যৎ মানে স্টুডেন্টসরা যে রয়েছে ভবিষ্যতে তাদের কেরিয়ারের জন্য কি অ্যাডভাইস দিতে চাইবে? নমস্কার স্যার। নমস্কার। তো স্যার আপনার নামটা কি আছে? আমার নাম মিস্টার বিশাল সিং। ওকে, আর এই ইনস্টিটিউটটা কতদিনে শুরু হয়েছে? এই ইনস্টিটিউটটা লাস্ট ইয়ার 22 এপ্রিলে আমাদের ইনগ্রেশন হয়েছিল। ওকে, 1 বছর প্রায় 3 মাস হতে চলেছে। 1 বছর 3 মাস হয় এখানে পড়াচ্ছে? একদম। ওকে, তো স্যার এখানে স্টুডেন্ট সংখ্যা কত রয়েছে? At present we are standing at a student strength মানে 120টা। 120টা রয়েছে। এন্ড এখানে তাহলে কোন কোন ক্লাস পড়ানো হয়? প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত অল সাবজেক্ট, প্লাস আমাদের এখানে ড্রয়িং, ওকে, বেকিং, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে আর্ট এন্ড ক্রাফটের ক্লাস হয়, কাউন্সেলিং হয়, মানে আরো এক্সপ্যান্ড হবে। জাস্ট মানে এই তো সবে শুরু হয়েছে। একদম, মানে একটা বড় নিশ্চয়ই পারপাস নিয়ে এগোচ্ছেন। পারপাস আমি প্রায় 12 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুক্ত আছি, বাচ্চাদের পড়াতে আমার ভালো লাগতো। এই আমাদের হাওড়া অঞ্চলে একটাও সেন্টার নেই যেখানে মানে শিক্ষাগত ক্ষেত্রে দেখতে গিয়ে আমাদের একটা জিনিস বুঝতে হবে। প্রথমত মা বাবা বাচ্চাদের সন্ধ্যেবেলা স্কুল থেকে ফেরার পর ইংলিশের টিউশনই গোলাবাড়ি, বাংলার টিউশনই এদিকে, ম্যাথসের টিউশনই ওইদিকে, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মা বাবা বাচ্চাদেরকে নিয়ে ছুটে বেড়াচ্ছে। আমার মেইন এম ছিল যে একটা প্রতিষ্ঠান করা হোক, বাচ্চা একবার আসবে, যাবতীয় যা সাবজেক্ট একটা রুফের আন্ডারে চলে আসবে, মা বাবাদের এদিক ওদিক ছুটতে হবে না, বাচ্চাদেরও কনভিনিয়েন্ট হবে। প্লাস সব থেকে বড় জিনিস, একটা সেন্টারের মধ্যে যদি একটা বাচ্চা যুক্ত হচ্ছে, কোয়ালিফিকেশন বা ওকে কোয়ালিফাই করানো আমাদের উদ্দেশ্য না, বাচ্চাকে এডুকেট করানো আমাদের মেইন উদ্দেশ্য। এডুকেশন ক্ষেত্রে বলতে গিয়ে ওর পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কেমন ভাবে বাচ্চা কার সঙ্গে কেমন ভাবে ব্যবহার করবে, কেমন ভাবে হাঁটছে, কেমন ভাবে কথা বলছে, বা ওর বিচার ধারণা, সেটাকে আমরা মোল্ড করার চেষ্টা করি। এখানে জাস্ট যে টিচিং হয় সেটা নয়, মানে শুধু পুঁথিগত বিদ্যায় একমাত্র আবদ্ধ না, একদমই না। ওভারঅল যে ডেভেলপমেন্ট আমার মেইন মোটিভ। আমি নিজে সাইকোলজি ফিল্ড থেকে আছি, আমি বুঝতে পারি আমাদের এখানে সব থেকে মানে প্রথম যে আমি ফ্যাক্টরটাকে খুব ইম্পর্টেন্স দিই সেটা হলো একটা বাচ্চা যে পড়ালেখায় ভালো না হতে পারে, মিনস টেনে টুনে কিছু করেও পাস করছে, ওর রুট লেভেলটাকে ধরতে হবে, কেন পড়তে চাইছে না। অনেকবার এটাও হয় যে অনেক বাচ্চা পড়ালেখায় মানে অ্যাভারেজ, বাট অন্যদিকে তার মানে টান বেশি, সে অন্যদিকে ভালো এগোতে পারে। অন্যদিক মানে ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে, স্পোর্টস হতে পারে, তারপরে আপনার মানে অনেক রকমের ক্রিয়েটিভিটির মানে এখন তো কোনো সীমা নেই। এভরিডে আপনি ভাবছেন যে নতুন নতুন ক্রিয়েটিভিটি আসছে। আজকে দেখছেন মানে আমি আমার কন্ট্যাক্টসে দেখতে পারি একজন ভালো আঁকছে, সে আঁকা নিয়ে একটা মাটির থালাকে এমন ভাবে সাজিয়ে নিচ্ছে, সে সাজানো মাটির থালা এখন হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। দ্যাট ইজ হিজ ট্যালেন্ট। ট্যালেন্টটাকে ইনকালকেট করতে হয়, ট্যালেন্টটাকে না একটা ছোট গাছের মতো তাকে জল, খাবার, তার সঙ্গে বসে কথা বলে তাকে বড় করতে হয়। আমার মেইন মোটিভ ওইটাই। ওকে, মানে এখানে আপনার মোটিভ হচ্ছে স্টুডেন্টদের বা বাচ্চাদের শুধু পুঁথিগত শিক্ষা না, বিভিন্ন ক্রিয়েটিভ যে ফিল্ড আছে, একদম ঠিক আছে, তাছাড়া তার ব্যবহার বলে সবথেকে ইম্পর্টেন্ট তো ব্যবহার না স্টুডেন্টদের। আপনি দেখুন নাচ মানে মডার্ন ওয়ার্ল্ড যেটাকে আমরা বলছি, আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে আমাদের কালচারটাও বলে কিছু আছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটি হতে থাকে। 1 বছরের মধ্যে মানে আমি খুব প্রাউডলি বলতে পারি উইথ এডুকেশন, পড়ালেখা দিক দিয়েও আর অনেক কালচারাল অ্যাক্টিভিটি আমরা করেওছি। মানে স্টার্টিং ফ্রম যেটাকে অন্য লোকে ভাবে যে বাচ্চাদের দিয়ে কি করাচ্ছে, বাচ্চা দিয়ে একটা ক্লিনলিনেস ড্রাইভ যেটাকে হয়, যে কিছু পড়ে আছে সেটা রাস্তায় পড়ে আছে, রাস্তাটা কি আমার এনভায়রনমেন্টের মধ্যে পড়ে না, ওইটাও আমার এনভায়রনমেন্টের একটা পার্ট, ওই এনভায়রনমেন্টের মধ্যে আমি আছি, ওটাকেও দেখতে হবে। গাছ লাগানো, আমাদের কিছুদিন আগে আমাদের গো গ্রিন ড্রাইভ হয়েছিল, বাচ্চাদের কাছ থেকে গাছ
গাছ সম্বন্ধে সব জিনিস ওদের বলা হলো, ওরা নিয়ে এসছে, খুব ইগারলি ওরা পার্টিসিপেট করেছে। তো বাচ্চাদের মধ্যে একটা ওই জিজ্ঞাসা ভাবটা জাগাতে হবে। শুধু যে পড়াবো, পড়িয়ে দিলাম, লিখিয়ে দিলাম, বাড়ি চলে গেল, ওর সঙ্গে একটু বসে কথা বলতে হবে তো, ওর মনে কি আছে। অনেক সময় বাচ্চা পড়ছে ঠিক, ভালো র্যাঙ্ক করছে, বাচ্চা র্যাঙ্ক করতে করতে হাসতে ভুলে যাচ্ছে, ওই হাসিটা ফোটাতে হয়। একজন শিক্ষক হয়ে যদি আমি একটা বাচ্চার মনোভাবটা না বুঝতে পারি, আমি শিক্ষক নয়, আমি জাস্ট একটা এডুকেটর, পড়াচ্ছি, পড়িয়ে ছেড়ে দিচ্ছি। শিক্ষক মানেই হলো ওর মনোভাবটাকে জানা, মূল্যবোধটাকেও জানা। একদম একদম একদম। যে আমি পড়াশোনা শুধু করছি জাস্ট একটা নাম্বার পাওয়ার জন্য নয়, আমি সোসাইটিতে কি কন্ট্রিবিউট করতে পারছি। আপনি যদি আজকে একটা নর্মাল ড্রেস পরে আপনি রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন, আপনি নিজের ডিগ্রি গুলো তো সঙ্গে নিয়ে যাচ্ছেন না, আপনার ব্যবহারটা সঙ্গে নিয়ে যাচ্ছেন। ডিগ্রি পরে, আগে লোকে আপনার কথা শুনে কেমন আপনি ব্যবহার করছেন, কেমন ভাবে কথা বলছেন, আপনার আচরণ, ওইটা দেখেই বলতে পারবে আপনি শিক্ষিত। শিক্ষিত মানে কি? শিক্ষিত মানে শুধু এটাই নয় যে পিএইচডি ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শিক্ষিত মানে হলো যে আমার শিক্ষা, আমার কি শিক্ষা, সেই শিক্ষাটাকে আমি কি করে এগিয়ে দিতে পারবো, নিজে যেটা পারছি সেটা অন্যকে শিখিয়ে দেবো যতটুকুই পারবো। ভগবান সবাইকে সবকিছু দেয় না, আমাকে যতটুকুনি দিয়েছে সেইটুকুনি পাস অন করবো। এবং আমি আমার শিক্ষাটার সাহায্যে কি করে সমাজে একটা পজিটিভ ইমপ্যাক্ট ডেফিনেটলি এটা তো অন্যতম একটা মুখ্য। ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল, আমরা পড়ে এসেছি ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল। তো সোসাইটির মধ্যে থেকে সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট না করি, দ্যাটস আ পার্ট অফ, মানে আমার ক্ষেত্রে একটা ইনজাস্টিস করছি আমি। কেন খারাপও এই সোসাইটিতে, ভালো এই সোসাইটিতে, আমাকে বেছে নিতে হবে আমি ভালোটা করবো না খারাপটা করবো, এটা দেখে নিতে হবে। আর এটা একমাত্র শিক্ষার মাধ্যমেই বোঝা সম্ভব যে কোনটা আমি করবো। একদম একদম, মানে একটা বাচ্চা যে সবে মানে ক্লাস 7-8 উঠছে, ফার্স্ট স্টেপের দিকে এগোচ্ছে, এখন অনেক সিঁড়ি বাকি আছে, ওই সময়টা ওকে ধরিয়ে দিতে হবে, হাত ধরে শিখিয়ে দিতে হবে যে কেমন ভাবে আগে তুমি এগোবে। ইয়োর রেপুটেশন, যেটাকে আমরা বলি রেপুটেশন, রেপুটেশন শুধু টাকা দিয়ে আসে না, রেপুটেশন হয় মান সম্মান দিতে শিখতে হবে বা মান সম্মান নিতে শিখতে হবে। আমাকে কেউ সম্মান করছে, আমি হাঁটছি, আমাকে সম্মান করছে বলে আমাকে অসম্মান করবো হবে না, রেসিপ্রোকেট করতে হবে। সোসাইটি যেমন আমাকে মানে যতটুকুনি হেল্প করছে, আমি 100% না পারবো, 10% পারবো, 10 থেকে 20 হবে, 20 থেকে 30 হবে, স্টার্ট তো করতে হবে। বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যেখানে আছে আগে সেখানেই স্টার্ট করবো, তারপর শুরু করা যাবে। একদম 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 চলতে থাকে লাইফ, ইটস আ পার্ট অফ পার্সেল অফ লাইফ, আর কিছু না। এই জায়গাটা মানে প্রায় আমার 15-20 বছর ধরে বন্ধ ছিল। আমি বাড়িতে বসে বসে ভাবতাম যে একটা জায়গা করা হোক যেখানে বিভিন্ন বর্গের লোক, বিভিন্ন বর্গের বাচ্চারা, ইররেসপেক্টিভ অফ দেয়ার ক্লাস, আমি ক্লাস কোনোদিন যে বাচ্চা এখানে ঢুকছে আমি কোনোদিন জিজ্ঞাসা করি না যে কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা কোথায় থেকে আসছে। একজন বাচ্চা যখন আসছে সেই সেন্টারের মধ্যে ঢুকলেই আমার বাচ্চা হয়ে যাচ্ছে, ওকে আমি নিজে করে দিই, সবাইকে সমান চোখে একদম একদম। আমার কাছে মানে কোনো বাচ্চা ভিন্ন নয়, সব এক, বাচ্চা মানে বাচ্চা, স্টুডেন্ট মানে স্টুডেন্ট। আপনার সাথে কথা বলে মনে হচ্ছে না আমি এখানে পড়তে চলে আসি কাল থেকে। সত্যি মানে আপনাদের মতো টিচারদের খুবই দরকার এখন সোসাইটিতে, বিশেষ করে। এটা মানে আমার মধ্যে নয়, এটা আমি বলতে পারবো দিস ইজ অল ডিউ টু মাই টিচার্স। আমি লাইফে এত ভালো ভালো গুরুদের পেয়েছি, যেমন মানে কিছুদের নাম নেব, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুক্ত আছি, সেখানে আমাদের মানে গাইড করার জন্য যিনি আছেন মিস্টার তন্ময় ব্যানার্জি, ওনার নাম আছে, হি ইজ দি ডিন অফ আওয়ার স্কুল রাইট নাও। মানে হাত ধরিয়ে ধরিয়ে কেমন শেখাতে হয়, আমি এখন টিচার, উনি এখন একটা হাই পোস্টে বসে আছেন, এখন আমাকে হাত ধরিয়ে শিখিয়ে দিচ্ছেন যে এইটা এরকম করে করতে হবে বাবা। মানে ওনাদের কাছ থেকে শিখলাম। ক্লাস 11-12 পড়তাম তখন মৌমিতা সেন বলে একজন আছেন আমার ম্যাম, এখনো পর্যন্ত মানে আমি একজন শিক্ষক হয়ে গেছি, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হলে ওনাকে ফোন করি, ম্যাম এটা হচ্ছে কি করব, তুই চলে আয় আমার কাছে, মানে রাত্রি 12টা হলেও চলে আয়, 1টা হলেও চলে আয়। আর্ট অ্যান্ড ক্রাফটের দিকে আমি ক্রিয়েটিভ ফিল্ড খুব ভালোবাসি, ক্রিয়েটিভ ফিল্ডে খুব সাহায্য পেয়েছি। মিসেস শান্তনা ব্যানার্জি বলে আমার ক্রিয়েটিভ মানে গুরু যাকে বলে উনি ছিলেন,
উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তো এটা আমি যেটা পেয়েছি আমি সেটা পাস অন করার চেষ্টা করছি। মানে বলে না রেসিপ্রোকেট করতে, আমি বললাম কিছুক্ষণ আগে, তো আমি যেটা পেয়েছি আমি সেটা রেসিপ্রোকেট করার চেষ্টা করছি। সেটাই মানে পাস অন করতে হবে। কালচারটাকে পাস অন না করলে কালচার কিন্তু ডিমিনিশ হয়ে যাবে, কোথাও কোথাও হারিয়ে যাবে, কোথাও আটকে পড়বে। হারিয়ে যাবে। কেন কালচার অলরেডি হারিয়ে যাচ্ছে। বাংলার মধ্যে একটা ছিল যে বাংলার কালচার ইজ সো রিচ। এখন কিন্তু আমি বাংলার কালচারটাকে দেখছি কোথাও না কোথাও একটু মানে মডার্নাইজ হচ্ছে, বাট একটুখানি ধরে রাখতে পারছি না। ওটা বাঙালি আনাটাকে একদম চলো আনা, যে বাঙালি আনা বলে সেটাকে ধরে রাখতে হবে। মানে এটা আমার একটা ব্যক্তিগত রয়েছে যে যবে যে সোশ্যাল মিডিয়াটা এসছে যেমন সমাজে একটা ভালো ইম্প্যাক্ট পড়েছে, বাট আমাদের বাঙালিদের মধ্যে না মানে বিশেষ করে ইউথ যে রয়েছে যেটাকে জেনজি বলে, একদম জেনারেশন, মানে ওদের মধ্যে সেই বাঙালি আনার ভাবনা চিন্তাটাই মনে হয় নেই, কোথায় যেন না। আমাকে একটা জিনিস বুঝতে হবে, দেখুন একটা জিনিস খুব পার্থক্য না বুঝতে হবে। আই উইল বি মডার্ন, আমি মডার্ন হব, ডেফিনেটলি হব। এগিয়ে যেতে হলে আমাকে মডার্ন সোসাইটির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তার মানে এটা না আমি রুট লেভেল গুলো ভুলে যাব, আমার রুট লেভেল গুলোকে ধরে রাখতে হবে। একটা পার্টি হলো, একটা বিয়ে বাড়ি হলো, বিয়ে বাড়ি খুব হাইফাই জায়গায় আছে, হাইফাই জায়গা বলবি স্যুট পরে যাব কেন? আমার কাছে যদি একটা ভালো ধুতি পাঞ্জাবি আছে আমি ওটা পরে আমার গ্ল্যামারটা দেখাতে পারবো। আমাকে নিজের রুটটা ধরে রাখতে হবে। আমি যদি রুটটাকে ধরে মডার্নাইজ হব, আমি মানে আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমি কোথাও হারাবো না, আমি কোথাও মানে এদিক ওদিক এড়িয়ে যাব, আমি সোজা পথে এগিয়ে যাব। নিজের রুটটাকে কোনোদিন ভুলতে নেই। বলে না পাস্ট ইজ লাইক সামথিং is your friend. If you forget your friend, some way or the other it will come and remind you you forgot me. বাট পাস্টকে যদি সঙ্গে নিয়ে চলবো তো আমার মাথায় থাকবে যে কি ভুলটা করব বুঝিয়ে দেবে, আর এটা করেছিলাম আর করব না। ওই ভুলটা না করে আমি খুব পজিটিভিটিলি আগে এগিয়ে যাব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। পাঁচটাকে আমাকে ধরে রাখতে একদম। পাস্ট যেমন একটা মানুষ, আপনি জেলে দেখেছেন মানুষের পায়ে একটা কড়ি বেঁধে দেওয়া হয়, একটা লোহার বল দেওয়া হয়, ছুটতে না পারে। যতই চেষ্টা করবে ও হাঁটবে, কিন্তু ড্র্যাগ করবে, এটাকে টেনে টেনে আনবে। পাস্ট সেটাই, ওটার সঙ্গে যতক্ষণ না ইউ মেক পিস, একটা শান্তি সমঝোতা যতক্ষণ না করবে ওটাকে ড্র্যাগ করতে থাকে। তার থেকে বলে আমি কি করব, একটা সক্ষম মানুষ কি করে ওই বলটাকে হাতে তুলবে, হেভি হবে, স্টিল স্পেসটা বেড়ে যাবে, একটু তাড়াতাড়ি হাঁটতে পারবে, এগিয়ে যেতে পারবে। পাস্টের সঙ্গে পিস করতে হবে, তাকে ভুলতে হবে না, তাকে সঙ্গে নিয়ে চলতে হবে, তার যে শিখতে হবে। একদম পাস্ট ইজ অলওয়েজ লাইক, পাস্ট ইজ দ্য বেস্ট টিচার, পাস্ট ইজ দি বেস্ট টিচার। পাস্টকে যে ভুলে যাবে হি অর শি ইজ বাউন্ড যে ওই মিস্টেকটা আবার করবেই করবে। পাস্টের সঙ্গে যে পিস করে নিল, বাট ওকে মানে বন্ধু হিসাবে মানে সঙ্গে নিয়ে চলছে, ঠিক আছে তুমি আছো, ভুলে যায়নি তোমাকে, মাঝে সাঝে একটু ঘুরে দেখে নেবো তোমাকে, কোনোদিন ভুল করবে না, এগিয়ে যাবে। মানুষকে শিখতে হবে, আমরা শিখছি, এখনো শিখছি। আফটার 12 years of teaching I'm still learning, এখনো অনেক কাজ আছে, অনেক এডুকেশন মানে ইটস ইভলভিং, সবসময় নতুন নতুন কিছু আসছে। আমাদের নতুন এডুকেশনাল পলিসি এলো, এটা মানে নয় যে আমি যেটা পড়েছিলাম সেটাই পড়াবো, আমাকেও পড়তে হবে, আমাকেও শিখতে হবে। না শিখলে কি এগোতে পারবো না? মানে আমরা হলাম জেনারেশন এক্স, নতুন জেনারেশন জি, এবার ওদের সঙ্গে তাল মেলাতে গেলে এক্স এন্ড জি কে একটু ম্যাচ করতে হবে। সবসময় যে আমি বাচ্চাদের বকে মানে বুঝিয়ে দিলাম হবে না, ওদের সঙ্গে কিছু সময় হাসতে হবে, ঠাট্টা করতে হবে, ওদের বন্ধু হয়ে হ্যাঁ যেখানে বকার জায়গা সেখানে বকে দেবো, বুঝিয়ে দেবো, তারপরে আবার হাসবো, ওদের বন্ধু করে নিতে হবে। বাচ্চারা তাই এগিয়ে যাবে। মানে ওই স্টার্ন বিহেভিয়ারটা রাখলে আর আপনি দেখতেই পারবেন, সোশ্যাল মিডিয়াতে এখন প্রায় চলে এসছে, টিচার বাচ্চাকে বকছে, বাচ্চা ভিডিও করে ছেড়ে দিল, হয় প্রচুর হয়। মানে না পাবলিক কি করছে, পাবলিক বুঝে নিচ্ছে যে টিচার মানে শুধু বাচ্চাদের বকে, মানে টিচার একটা নেচার খারাপ। তার আগে কি হয়েছে সেটা তো কেউ জানে না। একটা শিক্ষক যখন চেয়ারে বসে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি নিয়ে বসে, মানে ও একটা বাচ্চাকে তার জীবনের জন্য তৈরি করছে। একটা গাছের না জাস্ট কেয়ারটা স্টার্ট হয়েছে, ফুল এন্ড ফল ধরতে অনেক দিন, তাকে ওই সামর্থ্যটা দিতে হবে, নারিশ করতে হবে প্রতিদিন। একদম একদম। যেমন একটা গাছ বসিয়ে দিলেই হলো না, বালতি ভরে জল দিয়ে দিলাম, তারপর 10 দিন ছেড়ে দিলাম, জল দিলাম তখন খাচ্ছে, আবার শুকিয়ে যাবে,
আবার জল দিলে কিছু হবে? প্রতিদিন একটু 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 করে নার্চার করতে হবে বাচ্চাটাকে। আমরা বলি না সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ফিটেস্ট হতে গেলে একটু খাটতে হয়, টিচারকেও খাটতে হবে, বাচ্চাকেও খাটতে হবে। বলুন না, ইট হ্যাজ টু গো সাইমালটেনিয়াসলি। একটা বাচ্চার সঙ্গে একটা তাল মিলিয়ে নিতে হবে। সব বাচ্চা যে সব খুব তাড়াতাড়ি লিখলাম বুঝে গেল, হয় না। বাচ্চা কোনো সময় দেখতে হবে যে বাচ্চাটা এরকম ভাবে বুঝতে পারছে না, ট্রেডিশনাল মেথডে বুঝতে পারছে না, ওকে একটু অন্যভাবে বোঝাতে হবে। ও যেভাবে বুঝতে চাইছে সেভাবে ওকে বোঝাতে হবে। এটাই তো আমাদের কাজ। বাচ্চাটাকে তো বাচ্চার মতনই বড় করতে হবে। যদি বাচ্চাকে আমি বাচ্চার মতো না বড় করতে পারি, মা বাবা অনেক আশা করে মানে কষ্টের টাকা দিয়ে আমাদের কাছে পাঠাচ্ছে। টাকা তো বড় ব্যাপার নয় আমাদের, মানে মা বাবার কাছে বাচ্চাদের কাছে টাকা আমি মানে মানিটাকে আমি ধরি না। কেন ধরি না? যে ইটস আ পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। আজকে মানে কিছু করতে গেলে ইউ নিড মানি, উইদাউট মানি কিছু হবে না। বাট একটা বাচ্চাকে নার্চার করতে গেলে না অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু ভাবতে হবে। বেশিরভাগ আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলবো না, আমি বড় বাচ্চাদের ক্ষেত্রে বলবো, মানে 9, 10, 11, 12 ওরা ম্যাচিওর হচ্ছে, 12 এর পরে কলেজে যাবে, একটা অন্য লাইফ দেখবে। মানে একটা অনেকে হয় যে মা বাবার হাত থেকে একটু বেরিয়ে একটু ফ্রিডমটা পাচ্ছে, 9, 10, 11, 12 এর মধ্যে মা বাবা একটু মানে এটা পড়তে হবে, এই সময় টিউশনে যাচ্ছে, তারপরে এত দেরি কেন হলো। কলেজ লাইফটা একটু অন্য রকম হয়, ওরাও ভাবে যে ফ্রিডম পাবো, একটু ঘুরে বেড়াবো। ওই ফ্রিডমটাকে কিভাবে ব্যবহার করতে হবে, ফ্রিডমের মানে কি, সেটা আগে 12 পর্যন্ত বুঝিয়ে দিতে হবে ওদেরকে। আর সেটা বোঝাতে গেলে মানে ওই বইয়ের সঙ্গে একটু কথা, একটু হাসি, একটু ঠাট্টা, একটু বকাবকি নিয়েই চলতে হবে, নাহলে হবে না, নাহলে হবে না। তো স্যার মাধ্যমিক এন্ড উচ্চ মাধ্যমিক তো এখানে পড়ানো হয়? একদম একদম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফ্লুয়েন্টলি পড়ানো। ওকে, তো ইন ফিউচার কি আরো ভেবেছেন যে আরো বিভিন্ন বিষয় এখানে যুক্ত করে? আমি যেটা ভেবে রেখেছিলাম, মানে ভাবনা চলছে আমার এখনো, কলেজ লেভেল প্লাস আমি এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাসেস খুব শীঘ্রই আরম্ভ করব, শুরু করে। একদম একদম একদম। তাহলে আশা করি আমাদের যত ভিউয়ার্স আছে তারাও দেখতে পারবে এবং তারাও যে স্যারের যে গাইডেন্সও নিতে পারবে। তো স্যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্টুডেন্টস হয়েছে তারা প্রিপারেশনটা কি করে নেবে পরীক্ষার জন্য? আমি যখন 10 and 12 এর কথা বলছি, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের কথা বলছি, যেই 9 এর বাচ্চা 10 এ উঠলো, 11 এর বাচ্চা 12 এ উঠলো, আমি ওদের জুন পর্যন্ত একদম ফ্রি হ্যান্ড দিয়ে রাখি, এনজয়। কেন এই সবে একটা স্ট্রিক্ট পরীক্ষা পাস করে একদম একটা নতুন ক্লাসে এসছো, তারপরে আবার মানে একদম লেগে যেতে হবে না। জুন পর্যন্ত ইউ রিচার্জ করতে হয় না, বডিকে রিচার্জ করতে, মাইন্ডটাকেও রিচার্জ করতে হবে। জুন পর্যন্ত ইউ টেক মিন স্টাডিজ চলবে, একটু লিনিয়েন্ট। জুনের পরে ইউ মেক ইউর শিডিউল ফার্স্ট, একটা টাইম টেবিল করো। প্রত্যেকটা টাইম টেবিলের মধ্যে ভেবে নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টকে। সাবজেক্টকে ভাবার পর আমাকে এটা ভাবতে হবে, দেখুন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সবথেকে বড় ব্রহ্মাস্ত্র হলো আমাদের পাস্ট পেপারস গুলো, লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স যেটা হয় সেটা আমাদের ব্রহ্মাস্ত্র হয়। ওগুলোকে নিয়ে আগে বসে মানে একটা গহন চিন্তন করতে হবে, একটা ট্যালি করতে হবে, ট্যালি করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো বার করতে হবে। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি বার করা হয়ে গেল, একটা রাফ ফ্লো চার্ট বার হয়ে গেল। এবার ফ্লো চার্টটাকে দেখে সাবজেক্ট ওয়াইজ আমাকে এগিয়ে যেতে হবে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে মানে বেস্ট টেকনিক হচ্ছে যখনই চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে, স্কুলে পড়ানো কমপ্লিট হচ্ছে, টিউশনে পড়ানো কমপ্লিট হচ্ছে, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা অনেক অভিজ্ঞ, ওনারা নিশ্চয়ই পড়াবার সময় বলে দেবেন যে এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, না আন্ডারলাইন করিয়ে দেবেন যে এটা আসবেই আসবে, এই পার্টটা পড়তে হবে না, এটা কেটে দাও, সিলেবাসে আসছে না। বাচ্চারা কি করে অনেক সময় ক্লাসের মধ্যে মানে ওই জায়গাটা মানে একটু ইগনোর করে দেয়, তার ফলে কি হয় পরীক্ষার জাস্ট আগে পুরো বইটা পাশতে হচ্ছে, কি পড়বো কি পড়বো না, বা যেটা সিলেবাসে নেই সেটা ওরা পড়ে নিচ্ছে। কেন? ওদের একটা স্ট্রেস কাজ করছে না, মাধ্যমিকের ব্যাপার, উচ্চ মাধ্যমিকের ব্যাপার। সেই সময় আমাদের ভাবতে হবে যে টিচার যখন গাইড করছেন ইম্পর্টেন্ট পার্টগুলো সেগুলো মার্ক করে নিল, চ্যাপ্টার শেষ হয়ে গেল, বাড়িতে যখন পড়তে বসছে ওই পার্টগুলো একটা খাতার মধ্যে চ্যাপ্টারের নেম দিয়ে, অনেক সময় আমি এটাও দেখেছি 10 পাতার চ্যাপ্টার আছে, লেকিন পোর্শন গুলো যখন ভেঙে 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 বাচ্চা লিখছে, ওই 10 পাতা কিন্তু 2 পাতার মধ্যে সামারাইজ হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে পরীক্ষার আগে, কালকে ইংলিশের পরীক্ষা আছে, আমি অলরেডি ট্যালি করে নিয়েছি পাস পেপারস গুলো, আমি অলরেডি শিক্ষক শিক্ষিকারা যারা আমাদের বলেছেন এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তার নোটস রেডি করে দিয়েছি, প্লাস আমার কাছে প্রশ্ন আছে একটা অ্যাপ্রক্সিমেট 30টা 40টা প্রশ্ন আছে।
আমাকে এইটাই করতে হবে, ওই 100 পেজের বই বা 200 পেজের বই, 3টে বই আমাকে আর ঘাটতে হবে না। আমার কাছে ম্যাটেরিয়াল রেডি আছে, এবার কিভাবে প্রিপেয়ার করব সেটা দেখতে হবে আমাকে। তো বাচ্চাদেরকে মানে আমি এটাই অ্যাডভাইস করব, ফ্রম জুলাই টিল সেপ্টেম্বর ইউ কমপ্লিট ইয়োর সিলেবাস। সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস যেন কমপ্লিট হয়ে যায়। অক্টোবর, নভেম্বর এন্ড ডিসেম্বর ইজ ওনলি ফর রিভিশন। জানুয়ারি মাসটা আসল কাজ খাটতে হয়। রিভিশন করেছো, পড়া হয়ে গেছে, টপিকটা ক্লিয়ার হয়ে গেছে, এবার কি করতে হবে, কোয়েশ্চেন আছে, আনসার লেখো, এবার ট্যালি করো। নিজেই বুঝতে পারবে আমি কত জায়গায় ভুল করছি, কি ভুল করছি, কেন ভুল করছি। তো স্যার এই ইনস্টিটিউশনের লোকেশনটা কি আছে? লোকেশনটা দেখুন একদম মানে যেখান থেকেই আপনি আসতে চাইবেন, ওকে। যদি আপনি হাওড়ার দিক থেকে আসছেন বা সালকিয়া চৌরাস্তা থেকে আসছেন, চৌরাস্তা ক্রস করে একদম সোজা চলে আসছেন সত্যবালা আইডি হসপিটাল। আমাদের সত্যবালা আইডি হসপিটাল মেইন গেট একদম উল্টো দিকে, রাস্তার উপরে একদম কোয়েস্ট ফাউন্ডেশনের বোর্ড লাগানো আছে, প্লাস আমাদের গুগল ম্যাপসে আমাদের লিস্টিং করা আছে, ডাইরেকশন মানে একদম সোজা পেয়ে যাবেন। আর লিলুয়া থেকে যদি আসছেন, একদম লিলুয়া থেকে আপনি জয়সওয়ালের মুখে নামবেন, 1 মিনিট ওয়াক করলে আমাদের সেন্টার চলে আসে, একদম প্রাইম লোকেশন আছে জিটি রোডের ওপর। অ্যান্ড বাকি যত ডিটেলস আছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এই ইনস্টিটিউশনে কি করে আসবেন তার যে মিনি ব্লগটা রয়েছে তার লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে খুব সুবিধা হয়। তো স্যার ভবিষ্যৎ মানে স্টুডেন্টসরা যে রয়েছে ভবিষ্যতে তাদের কেরিয়ারের জন্য কি অ্যাডভাইস দিতে চাইবেন? দেখুন, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, মাইন্ড ইউনিক। আমি নিজে যেভাবে মানে যখন ক্লাস 10 পাস করলাম, কমার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, যখন বইগুলো দেখলাম কিছু মাথায় ঢুকতো না। মিন্স আই ওয়াজ নট মেন্ট ফর কমার্শিয়াল স্ট্রিম। আমি হিউম্যানিটিসে শিফট করলাম। হিউম্যানিটিসে শিফট করার পর যখন আমার সাবজেক্টগুলোকে পড়তে আরম্ভ করলাম, সাইকোলজি ছিল, সোশিয়োলজি ছিল, জিওগ্রাফি ছিল, ওই ফিল্ডটা আমার খুব ভালো লাগলো। ওই ফিল্ডটা নিয়ে আমি গ্রাজুয়েশন করলাম, 3টে মাস্টার্স করলাম, তারপরে বিএড করলাম, ইন্টারন্যাশনাল ডিপ্লোমা করলাম কাউন্সিলিং এন্ড গাইডেন্সে। যে ফিল্ডটা আমাকে ভালো লাগলো, যে ফিল্ডটা আমাকে বাঁচলো, বা আমি যে ফিল্ডটাকে বাঁচলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সাবজেক্ট ওটা নিয়েই পড়া উচিত যেটা ভালো লাগে, উইচ ইউ লাভ টু স্টাডি। কেন একটা পড়তে হবে বলে পড়ছি সেটা কিন্তু খুব বেশি এগিয়ে যাবে না। একটা পড়ছি বিকজ ভালো লাগছে, আমার পড়াতে মন দিতে পারছি, আই ক্যান ফিল দ্য স্টাডিজ। স্টাডিজ ইজ অল অ্যাবাউট ইউ হ্যাভ টু ফিল ইট। ফিল না করলে কিন্তু আমি ভাবি না যে এগিয়ে যাবে। যেমন একটা রিক্সাকে টানলেও টানা যাবে, কিন্তু নিজেও দৌড়বে না। দৌড়তে গেলে স্টাডিজকে নিজের সঙ্গে এক করে নিতে হবে, আর সেটা করতে হবে যে জিনিসটা ভালো লাগে। দেখুন, খেতে যে জিনিসটা ভালো লাগে সেটা থালায় পড়লে আমরা খেতে আরম্ভ করি। আর সেই ছোটবেলায় যখন স্কুলে যাব, মা ভাতের সঙ্গে একটু করলা ভাজা দিয়ে দিল, খেতে কি ভালো লাগবে? তাও খেতে হতো, মা দিয়েছে বলে খেতে হতো। তেমনি পড়তে হবে বলে পড়ছি না, যেটা ভালো লাগবে সেটা পড়ো। নিজের মন থেকে আগে জিজ্ঞাসা করো, আউটসাইডে জিজ্ঞাসা না করে ইন্ট্রোস্পেকশন করো, কি ভালো লাগছে, কি হতে চাইছি, বা কি করব জীবনে। প্রথমে এই প্রশ্নগুলো উত্তরটা বার করতে হবে। এই প্রশ্নের উত্তরগুলো বার করলেই একটা সঠিক পথ এগিয়ে যাবে। মানে 12-এর বাচ্চাদের ক্ষেত্রে বলবো, পরীক্ষা দেওয়ার পরে ইউ থিঙ্ক কি কোন সাবজেক্টটা খুব ভালো লাগতো, মানে ইন্টারেস্টিং লাগতো, যেটা পড়তে ভালো লাগতো তোমার, পড়তে মানে যে কোনো সময় পড়তে বলি পড়ে নেবে, মানে ভালো লাগে, সেটা নিয়ে এগিয়ে যাও। সেটাতে কি হবে, কাউকে তোমার নোবডি পেছন থেকে কাউকে বলতে হবে না যে পড়, নিজেই পড়বে, একদম নিজেই পড়তে ভালো লাগবে এই জিনিসটা। আপনার কথা শুনে সেই এটা মনে পড়ছে বই 3 ইডিয়টস তো আমরা সবাই দেখেছি, সেই স্যারের একই কথা, অলওয়েজ ফলো ইউর প্যাশন। নিজের মনে আবেগ যেটা বলছে সেটাকেই তোমরা ফলো করো। সে যেটা যে কোনো সাবজেক্ট, যে কোনো মানে ক্রিয়েটিভ সাবজেক্ট বলো, ক্রিয়েটিভ ফিল্ডও হতে পারে, এটা নয় যে শুধু আমরা পড়াশোনাই করছি, তাই তো স্যার? একদম একদম। আমাদের মানে এই এডুকেশন ছাড়া মানে প্রায় আমি বলছি 11-12 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের আমি মানে খুব বেশি এই মানে এই ফিল্ডে দেখি না। এই
স্পেকট্রামে দেখছি না, কিন্তু 11-12 থেকে বলবো টিন এজ পর্যন্ত, অ্যাডোলেসেন্ট বাচ্চাদের বলবো যারা 14, 15, 16, 17, 24 অবধি বাচ্চারা খুব ফ্রাজাইল মেন্টাল স্টেট। মানে মেন্টাল হেলথটাকে একটু বুঝতে হবে আমাদের। মেন্টাল হেলথটাকে না বুঝলে, মানে এখানে কেটে গেছে বলে একটু ওষুধ লাগিয়ে দিলাম, 4 দিন জল দিলাম না, ভালো করে মানে ব্যান্ডেজ করে রাখলাম, শুকিয়ে গেল, তারপর ধাই ধাই করে যাই কাজ করছি। এখানের ঘায়ের কি ব্যাপার? এখানের ঘায়ে তো শুকিয়ে যাবে, এখানের ঘায়ে মানে যদি কিছু হয়ে যায়, মেন্টাল ডিপ্রেশন যেটাকে বলে। আর ডিপ্রেশন বলতে গিয়ে রাইট নাও আউট অফ 10, 6 people are suffering, 6 to 7 people are suffering out of 10 আমি বলছি। অনেকে জানতে পারে, অনেকে জানতে পারে না, অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। এবার মানে আমরা যে সোসাইটিতে থাকছি, আমরা একটা ট্রেডিশনাল অর্থোডক্স সোসাইটিতে থাকছি। একটা বাচ্চা যদি মাকে গিয়ে বলছে, একটা গ্রাজুয়েশনের বাচ্চা বা কলেজে পড়া বাচ্চা মাকে গিয়ে বলছে আমার ভালো লাগছে না, আমার কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা করছে না, মানে আমার কোথাও যাওয়ার ইচ্ছা করছে না, মা বাবা যে অর্থোডক্স থিঙ্কিংটাকে নিয়ে চলছে যে এটা এই বয়সে হয়, এগুলো না। কেন হচ্ছে? ওই বাচ্চাটাকে নিয়ে না বসতে হবে, মা বাবাকে নিয়ে বসতে হবে, মা বাবাকে জিজ্ঞাসা করতে হবে যে আমাকে না বলতে পারিস? এমন একটা লোককে, মানে কেউ মানে somebody has to be there না, সবাইকে সব কথা বলা যায় না। আর এরকম বাচ্চারা খুব ইজিলি মানে কাউকে ট্রাস্ট করতে পারে না। ওরা হাসবে, আপনার সঙ্গে কিছুক্ষণ আগে হাসছে, কথা বলছে, দিব্যি এনজয় করছে, কিন্তু যেই সবাই চলে যাচ্ছে ওরা আবার ফেরত আসছে একটা নিজের এখন ছোট্ট দুনিয়া, ওই ছোট্ট দুনিয়ার মধ্যে ফেরত আসছে, সেই দুনিয়ার মধ্যে কাউকে পাচ্ছে না। আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হলো মেন্টাল হেলথের দিকে খুব এগিয়ে যেতে হবে। মেন্টাল হেলথটা খুব দরকার, ভেরি মাচ নিডেড, ভেরি মাচ নিডেড। এখানে আমি আরেকটা কথা বলতে চাইবো যে স্টুডেন্টসরা যে রয়েছে এখন দেখেছি যে স্টুডেন্টসরা না মা বাবাকে মা বাবার মতো দেখে। আমার মনে হয় যে স্টুডেন্টসকে মা বাবার থেকে বেশি যদি আমরা বন্ধু হিসাবে দেখতে পারি, তাহলে হয়তো সেক্ষেত্রে আমরা অনেকটা কি নিজের মনের প্রবলেমগুলো বলতে পারবো। আমি এখানে মানে একটা জায়গায় একটু ডিফার করব। আপনি যে কথাটা বললেন একদম ঠিকই বলেছেন যে মা বাবাকে বন্ধু হতে হবে, সেই ক্ষেত্রে বাবা মাকেও বাচ্চার বন্ধু হতে হবে না? হ্যাঁ অবশ্যই, কিন্তু সব মা বাবা পারেন না, সব মা বাবা পারেন না, সব মা বুঝতে চায় না, মানে চাইছেন না, মানে ওনারা চেষ্টাও করেন না। ঠিক আছে, বাচ্চাকে টাকা দিচ্ছি, স্কুলে পাঠাচ্ছি, পড়ছে, টিউশনে পাঠাচ্ছি, অনেক মানে আমি প্রায় দেখতে পাই বাচ্চা সকালে বাড়ি থেকে বেরোচ্ছে, স্কুলে ড্রপ করে দিলাম, বাচ্চাকে নিলাম বাড়ি স্কুল থেকে, টিউশনে দিয়ে এলাম, টিউশন থেকে এলো তাকে খেতে দিয়ে দিলাম, বই নিয়ে পড়তে বসিয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম, হয়ে গেল আমার ডিউটি শেষ। বাচ্চার সঙ্গে কি একবারও বসলাম সারাদিনে কি করলি বাবা, কার সঙ্গে কি খেললি, কার সঙ্গে কথা বললি, কি কথা হলো, ম্যাডাম কিছু বললো, ম্যাডাম তোকে বকলো আজকে, বদমাইশি করেছিলিস, ওই বদমাইশি কথাটাও জিজ্ঞাসা করতে হবে। তখন তো বাচ্চা খুলে বলবে জানো মা আমি এটা করেছিলাম বলে আজকে ম্যাডাম আমাকে বকেছে। ঠিক আছে, বাচ্চা বদমাইশি করবে, একটু বাচ্চা বদমাইশি না করলে বাচ্চা আর বড়র মধ্যে তফাৎটা থাকবে না। কিন্তু ও ছোটবেলায় মা ওকে বুঝিয়ে দেবে দেখ বদমাইশি করেছিস, ঠিক আছে ম্যাডাম বকেছে, কিন্তু বকেছে তারপরে আর করবি না, সব কর, মজা কর, কিন্তু বদমাইশিটা এবার করবি না। বাচ্চা কিন্তু আবার সেই জিনিসটা করবে, বাচ্চাকে বোঝাতে হবে, বারবার বোঝাতে হবে। একবার বলে দিলাম হয়ে গেল, দুবার বলে দিলাম হয়ে গেল, তারপরে বেধড়ক পিটিয়ে দিলাম হবে। আমাদের এখানে মানে অনেক বাচ্চারা আছে যারা মা বাবাকে বলতে পারে না, বলতে ভয় করে। ডেফিনেটলি অনেক সময় এমন হয়, যেমন আমি ক্লাস 11-12 এর বাচ্চাদের কথা বলছি বা গ্রাজুয়েশনের বাচ্চাদের কথা বলছি, তারা অনেক সবকিছু মা বাবার কাছে শেয়ার করতে পারে না। ঠিক আছে, তার মা বাবা অনেক লিনিয়ান্ট, তার বাবা অনেক ভালো, মানে বন্ধুর থেকেও বেশি বাচ্চার সঙ্গে ফ্র্যাঙ্ক আছেন, ঠিক আছে, কিন্তু তাও ওরা না বলতে পারে না। সে সময় আইদার আ ফ্রেন্ড, একটা ভালো বন্ধু দরকার, বা আমি যতটুকু চেষ্টা করি বাচ্চাদের পাশে থাকা, ওদের কথাগুলো শুনবো। আর শোনার সময় আমি একটা জিনিস মাথায় রাখি, বাচ্চাটা যা বলবে আমি কিন্তু ওকে জাজ করবো না, আমি ওকে জাজ করবো না। কেন, ও নিজের প্রবলেমটা যখন আমাকে বলতে এসছে, আমি সেই সময় যদি ওকে জাজ করতে লাগি, একবার বললে পরের বার কি বলবে আমায়, আমাকে শুনতে হবে। আমি শুনবো, ওর কথা শুনবো, শোনার পরে যেটা আমি ঠিক ভাববো সেটা আমি ওকে বোঝাবো। প্রথমবারও বুঝতে চাইবে না, দ্বিতীয়বার বুঝতে চাইবে না, কিন্তু যেই ওর কথাগুলো শুনবো, ওর মনে একটা জিনিস হবে যে অন্তত মানুষটা শুনছে আমার কথা, আমি মন খুলে বলতে পারছি কথাটা। এই মন খুলে
কথা বলাটাই না আমাদের এখানে একটা সবচেয়ে জরুরি দরকার। সবাই সবার কাছে মন খুলে কথা বলতে পারে না, বাট টাচউড আমি খুব লাকি আছি এই ক্ষেত্রে। কেন আমার বাচ্চারা চাই গ্রাজুয়েশনের বাচ্চা হোক, 12 এর বাচ্চা হোক, বা একটা পুটকি ছোট্ট সোনা হোক, আমার কাছে মন খুলে বলে জানো স্যার আজকে এটা হয়েছে, জানো স্যার আজকে ছোট্ট বাচ্চারা কি বলবে, জানো স্যার আজকে ম্যাডাম আমাকে একটা চকলেট দিয়েছে, তো সে সঙ্গে আমি হাসি জোরে জোরে, তুই চকলেটটা নিয়েছিস আমাকে খাওয়ালি না। কিন্তু যে বড় বাচ্চা আমার কাছে এসে আমার সামনে কাঁদছে, তাকে আমি বকে যে বলে দেবো না তুমি কাঁদছো, তোমাকে কাঁদতে হবে না, তুমি এই ভুলটা করেছো না, বাবা কাঁদ, একটু কেঁদে নে, মনটা হালকা হয়ে যাবে। মনটা যখন হালকা হয়ে গেল কেঁদে দিই, তারপরে ওকে বোঝাবো যে কাঁদলে সব মানে এভরিথিং ক্যান নট বি সলভড, কাঁদলে সলভ করা যাবে না। কেঁদে নিয়েছে, মনটা হালকা হয়ে গেছে, তারপরে আস্তে 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 করে ওকে বোঝাতে হবে, ঠিক বুঝবে। মানে আগে ওর মনের মতন আমাকে হতে হবে। অনেক বাচ্চারা আছে আমার মানে নোন ফিল্ডে আছে আমার, যারা ডিপ্রেশনে ভুগছে, মা বাবাকে বলতে পারে না, অ্যাংজাইটি আছে ওদের প্রচুর, কেউ কিছু বলে দিল ক্লাসের মধ্যে, কেউ কিছু একটা কথা বলে দিল, ব্যাস হয়ে গেল, মানে বাড়িতে গেছে হাসতে ভুলে গেছে, আমাকে কেন কথাটা কেন বললো, মাকে জিজ্ঞাসা করতে পারছে না, বাবাকে জিজ্ঞাসা করতে পারছে না। একটা গ্যাপ তো আছে নিশ্চয়ই, ওই গ্যাপটা না থাকলে ওই বাচ্চা কি মা বাবাকে বলতো না? মা বাবাকে নিশ্চয়ই গিয়ে বলতো। সে কোনো জায়গায় বন্ধুদের বলতে পারছে না, সে লাস্টে আমাকে এসে বলছে যে স্যার একটা কথা বলবো। হ্যাঁ বল, তুমি কিছু মাইন্ড করবে না তো? মানে মাইন্ড করার যদি থাকতো তাহলে তোকে বলতেই বলতাম না। বসছে, কাঁদছে, কাঁদার পর বললাম কি সিঙ্গারা খাবি, আগে খা, পেট ভরে খাবি, তারপরে কথা বলবো। বাচ্চাটাকে না ওই বাচ্চার মতন হয়ে আপন করে নিতে হবে, নাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা খুব কঠিন, খুব কঠিন। কেন দেখুন কম্পিটিশন বাড়ছে, স্ট্রেস বাড়ছে, প্রতিদিন মা বাবা বাচ্চাদের বলছে তোকে কিছু করতে হবে, কিছু এগিয়ে যেতে হবে, কিছু পারবে। অনেক বাচ্চা না করতে পারে না, চেষ্টা করছে, ওরা চেষ্টা করে, প্রচন্ড চেষ্টা করে, হয়তো কোনো কারণে পারছে না। সে সময় না অনেক সময় বাচ্চারা মেন্টালি ভেঙে পড়ে, তাকে না একটু ওই ভালোবাসা, একটু আদর, একটু বকা, একটু কান মুলে দেওয়া, সব মিলিয়ে ওটাকে আবার গড়ে তুলতে হবে, নাহলে কিন্তু ইট ইজ ভেরি টাফ, বিকজ কম্পিটিশন ইজ ভেরি টাফ। স্যার এই কম্পিটিশনের মধ্যে স্টুডেন্টরা স্ট্যান্ড আউট কি করে করবে কোনো জায়গায়? দেখুন স্ট্যান্ড আউট করতে গেলে প্রথম স্টুডেন্টদের এটা ভাবতে হবে, প্রথম ক্যারিয়ার অপশনটা তো নিজের হিসাবে চুজ করবে বাচ্চা। ক্যারিয়ার অপশনটা চুজ করার পরে ওটাকে না একটা প্ল্যান করতে হবে, একটা স্ট্র্যাটেজি প্ল্যান করতে হবে। অনেক বাচ্চা স্ট্র্যাটেজি প্ল্যান করে, অনেক বাচ্চারা করতে পারে না, দুটোর ক্ষেত্রেই বলছি। অনেক হয়তো মানে জানেই না কি করে করবে। একদম। সেই ক্ষেত্রে বাচ্চা দেখুন আজকাল না আমাদের মধ্যে, না আমার ভেতরেও ছিল, আজকাল আমাদের মধ্যে একটা খুব জিনিস হচ্ছে না, আমরা জিজ্ঞাসা করতে ভয় পাই। আমি কি জিজ্ঞাসা করব, ম্যাডামকে জিজ্ঞাসা করবো বা স্যারকে জিজ্ঞাসা করবো, স্যার বকে দেবে। কেন বকে দেবে? তুই তো ভালো জিনিস জিজ্ঞাসা করতে আসছিস আমার কাছে। হ্যাঁ বকবো, বকাটা আমার অধিকারে পড়ে, গুরু বকতে পারে, ভুল করলে নিশ্চয়ই, একদম ভুল করলে বকবো, ভালো কথা বললে তো বকবো না। ভালো কথা বললে পাশে বসিয়ে পিঠে একটা থাবড়া দিয়ে বলবো বাবা এগিয়ে যা, আমি আছি তোর জন্য। আমি সেটা পেয়েছি আমার জন্য। আমি একটা সময় ছিল ভেঙে পড়েছিলাম, ভাঙা সত্ত্বেও মানে আমার মাই টিচার্স ওয়্যার দেয়ার, মানে আমার পিঠে দুজন হাত দিয়ে বলে তুই এগিয়ে যা, আমরা আছি। সেটা পেয়েছি বলে আমি সেটা দিতে পারবো। আমার কাছে মানে অনেক বাচ্চারা মানে যারা এখন প্রায় 2010-এ পাশ করে গেছে, 12 গ্রাজুয়েশন করে কোথাও চাকরি করছে, এখন রাত্রির 1টা ফোন বাজছে, স্যার কেমন আছেন? কিরে এই সময় ফোন করলি? হ্যাঁ স্যার একটু কাজে ব্যস্ত ছিলাম, এই সময় ফ্রি হলাম, দেখলাম আপনি অনলাইন আছেন, একটু কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে বল কি বল। ওই আচ্ছা ঠিক আছে বল কি বলবি, এই 10 মিনিটের কনভারসেশনটা না ওর জন্য রিফ্রেশিং, আমার জন্য রিফ্রেশিং। 10 বছর পরেও যে বাচ্চা একটা সাকসেসফুল লাইফে চলে গেছে, সে আমাকে মনে রেখেছে, আমাকে অনলাইন দেখে কল করে নিল, মানে এটা ভাবতে পারেন যে ওই বাচ্চাটাকে কতটা ফ্রিডম আমি দিয়ে রেখেছিলাম। আর এখন মানে বলবো না যে সব বাচ্চাই খুব টপার, আমার কাছে এমনও বাচ্চা এসে যে 45% নিয়ে পাস করে গেছে, ধাই করে নাচতে নাচতে এসছে যে স্যার আমি পাস করে গেছি, এখন ভালো জায়গায় চাকরি করছে। সবসময় যে পার্সেন্টেজ ম্যাটার করবে, ক্যালিবার ম্যাটার করে। আপনার কাছে ক্যালিবার আছে, দেখুন বলতে নেই কুমোরটুলি, আমরা বাংলার মধ্যে কুমোরটুলি সবাই জানি। মাটি দিয়ে মা দুর্গা তৈরি করার পর চোখ যখন আঁকা হয়ে যায়, কেউ বলতে পারবে ওইটা একটা মাটি থেকে, একটা মাটির পিণ্ড থেকে এত বড় ঠাকুর তৈরি করে দেওয়া হলো? সেই বাচ্চা কেউ মানে
বলতে পারবে না, বলতে পারবো না, মানে কেমন কার মধ্যে কি talent আছে। একদম একদম। আর এটাও নয় যে খুব ছোটবেলা থেকে ট্যালেন্টটা কি সামনে চলে আসবে, না, সময় লাগবে। একজন পেইন্টার ছিলেন, আমি তার নামটা মনে করতে পারছি না, মানে উনি 60 বছর বয়সে পেইন্টিং করা আরম্ভ করলেন। 60 বছর পরে ওনার পেইন্টিং এত ফেমাস হয়ে গেল, 75 উনি ডেথ করলেন। সেই 60 ইয়ার্স টু 75 ইয়ার্স, 15 বছরের মধ্যে উনি ফেম আদায় করে নিলেন। শেখার কোনো বয়স নেই, আর শিখিয়ে দেওয়ার কোনো বয়স নেই। যেটা ভালো লাগে মন দিয়ে করতে হবে, মানে একটা হয় না সোল, ওই সোল দিয়ে জিনিসটাকে করতে হবে। সোল দিয়ে জিনিসটাকে করলে কি হয়, আনন্দ দিয়ে এগিয়ে যাব, এগিয়ে গেলেই ব্যাস হলো, মানে এগিয়ে যেতে হবে, বসে গেলে হবে না। হতাশ। আমি তো সব বাচ্চাদের একটা কথা বলবো, মানে ডোন্ট লুজ হোপ। একদম। একটা খুব ভালো, মানে ছোট ছিলাম তো হ্যারি পটার খুব দেখতাম, এখনো দেখি, এখন আমার তো একদম এখনো দেখি। কেন দেখবো না বলে, জেনারেশন এক্স বলে পড়াচ্ছি বলে, টিচার হয়ে গেছে বলে দেখবো না, দেখবো, ভালো লাগে দেখবো। হেডমাস্টার অ্যালবাস ডাম্বলডোর বললেন, হেল্প উইল অলওয়েজ বি গিভেন, হেল্প উইল অলওয়েজ বি গিভেন টু দোজ হু সিক ফর ইট। সাহায্য সব সময় অ্যাভেলেবল আছে, সাহায্য চাইতে হবে। আর এই ক্ষেত্রে যে এডুকেশন ফিল্ডের ক্ষেত্রে আমি কথা বলবো, বা মেন্টাল হেলথের ক্ষেত্রে কথা বলবো, সাহায্য চাইলে যেমন খুঁজতে হবে না। যার কাছে পড়ছি, স্কুলের ম্যাডামের কাছে পড়ছি, স্কুলে পড়ছি, ওইখানেই অনেকেই আছে যারা একদম রেডিলি অ্যাভেলেবল বাচ্চাদের সাহায্য করার জন্য। কিন্তু ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, ম্যাডাম আমার এই অসুবিধা হচ্ছে, একটু আমাকে হেল্প করে দেবেন। আমি মোর দ্যান হ্যাপি হব ওই বাচ্চাটাকে হেল্প করতে গিয়ে। কি আমার তো কিছু যাচ্ছে না ওটার মধ্যে, অন্তত ভালোবাসাটা থাকবে। একটা বাচ্চার একটু ভুলটাকে আমি শুধরে দিলাম, ওই একটু শুধরানো থেকে ও এগিয়ে গেল, এটাই, আর কিছু না। মানে শিক্ষা ক্ষেত্রে মানে আমাকে খুব বেশি বাচ্চাদের মানে সবসময় চাপ দিয়ে রাখতে হবে, সকাল 8টায় ডাকলাম, সন্ধ্যেবেলা 6টায়। এখন এটাও দেখছি, মানে ইট ইজ ভেরি হিউজ প্রবলেম ইন সোসাইটি, টিউশন টিচার্স। আমি একটা স্কুল থেকে যুক্ত আছি, আমি এখানে টিউশনে বাচ্চাদের পড়াচ্ছি। আমি প্রথম প্রায়োরিটি দিই স্কুল থেকে এসে 1 ঘন্টা রেস্ট করে তারপরে পড়তে আসবে, স্কুল থেকে ডাইরেক্ট পড়তে আসবে না। অনেক টিচাররা বলে স্কুল যেতে হবে না, আমার কাছে পড়ে নাও। স্কুল যেতে হবে না, আমার কাছে পড়ে নাও, আপনার কাছে ঠিক আছে, আপনি পড়াটা বুঝিয়ে দেবেন, ওই অ্যাটমসফিয়ারটা কি আপনি দেবেন? স্কুলের মধ্যে যে অ্যাটমসফিয়ারটা হয়, স্কুলের মধ্যে একটা অ্যাটমসফিয়ারের মধ্যে একটা, বাচ্চারা বলে না ইউনিফর্ম, আমাদের ইউনিফর্ম পরে যেতে হচ্ছে। ছোটবেলা থেকে তোমাদের স্যুট বুট পরানোর অভ্যেস করে দেওয়া হচ্ছে, যে এগিয়ে গিয়ে তুমি স্যুট বুট পরতে পারো, টাই পরতে পারো। এটাকে অভ্যেস না, এটাকে কালচার বলা হয়। বাচ্চাটাকে ছোটবেলা থেকে কালচার করছি আমরা, ওই এনভায়রনমেন্ট দিচ্ছি, 10 জনের সঙ্গে মেশা, 10 জনের সঙ্গে কেমন ভাবে কথা বলা। স্কুলের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম হয়, একটা বাড়ির মধ্যে স্কুল একটা ফ্যামিলি, ওই ফ্যামিলির মধ্যেই বাচ্চাটাকে অনেক কিছু শেখানো হয়। সেই ক্ষেত্রে মানে স্কুলটাকে অফ করে টিউশনে আসাটা আমি ডিসকারেজ করি, মানে প্র্যাকটিক্যালি আমি ডিসকারেজ করবো। কেন, স্কুল যেতে হবে, স্কুল না গেলে কিছু হবে না। স্যার এখানে আমি আর একটা জিনিস দেখেছি, যে কিছু এমনি স্যারেরা রয়েছে যে স্টুডেন্টস কিছু একটা প্রশ্ন করছে, স্যার একবার নয় বলে দিল, ঠিক আছে, বাট স্যারেদের মধ্যে আমি দেখেছি না, মানে অনেক স্যারে দেখেছি হেজিটেশন বোধ, মানে একবার ছাড়া দুবার বোঝালে না, বোঝাতে মানে ওরা চায় না। দেখুন তো এখানে এটা কি বলবো, এখানে আমি দুটো পার্সপেক্টিভ, দেখুন আমি কোনোই ইস্যুকে না একদিক দিয়ে দেখি না, বিং এ টিচার আমাকে দুদিক দিয়েই দেখতে হবে। মানে এটা হেজিটেশন আমি নিজে দেখেছি, হবে, ওটা হবে। কিন্তু আবার এমনি টিচারও দেখেছি, মানে আমার নিজের জানা, যে এত ভালো করে জিনিসটা বোঝাবে, বিশেষ করে ফিডব্যাক গুলো নেওয়া, এমনিও স্যার দেখেছি, 2 ধরনেরই স্যার দেখেছি। দেখুন এখানে দেখতে হবে, একটা জিনিস হলো পড়ানো না একটা আর্ট। আমি যে পড়াতে পারি বলে আমি পড়াবো সেটা না, পড়াতে ভালোবাসি বলে পড়াবো, তখন এই জিনিসটা ভালো হবে। আমি পড়াতে ভালোবাসি, আমি একটা বাচ্চাকে একটা জিনিস বোঝালাম, একবার বোঝালাম, বাচ্চাটা বুঝতে পারলো না, কেন বুঝতে পারলো না সেটা তো আমাকে দেখতে হবে। আমি কোথায় কোন পয়েন্টটা মিস করে গেলাম, আমি আমার লেকচারের মধ্যে সবকিছু ঠিক বলেছি, কিন্তু বাচ্চাটা কোন পয়েন্ট থেকে ধরতে পারলো না, আমাকে সেই জিনিসটা দেখতে হবে।
সেটা দেখার জন্য হয়তো আমাকে ওই বাচ্চাটাকে বলতে হবে যে বাবা এখন ঠিক আছে এটা আমি পড়াই, তুই একটু ওয়েট করবি, পড়ানোর পর আমি তোকে আবার নিয়ে বসবো, জিনিসটা আবার বুঝিয়ে দেবো। তাহলে কি হবে, হয়তো বাচ্চাটা সবার মধ্যে একটু ইনফিরিয়ার বা একটু হয় না, বাচ্চারা একটু অন্য যুগে চলে যায়, পড়তে পড়তে একটু ডে ড্রিম করতে চলে গেল, হয়তো ডে ড্রিম করতে লাগলো বা কোনো একটা থটস এর মধ্যে আটকে গেল, বুঝতে পারলো না, তাকে একটু পরে একটু আলাদা করে বুঝিয়ে দিলাম, হাত ধরে বুলিয়ে দিলাম, ওইটাতে আমার কি হবে, একটু সময় যাবে, জাস্ট একটু সময় যাবে, আর কিছু যাবে না। কিন্তু পড়াতে গেলে পেশেন্স রাখতে হবে। পেশেন্স না রাখলে কিন্তু পড়ানো যাবে না। পেশেন্স কেন রাখতে হবে, আমি মানে এখানে 9, 10, 11, 12 গ্রাজুয়েশন বাচ্চাদেরও পড়াই। আমার না একটা থিওরি আছে যেটা আমি সব জায়গায় ফলো করি। আমি যে বাচ্চা 5টায় ডাকলাম 6টায় শেষ হবে ক্লাস, না, আমি বাচ্চাকে 5টা বলেছি, বাচ্চা 5টায় এসেছে, আমি হয়তো 5:15 ঢুকেছি, আমি 15 মিনিট লেট করে ঢুকেছি, তারও কারণ বলছি। আমি যখন পড়াতে বসি না, আমি ঘড়ির দিকে তাকাই, আমার যদি টপিকের আধ ঘন্টায় যদি টপিক বোঝাতে পারলাম, আধ ঘন্টা ইজ এনাফ। আমি যদি 1.5 ঘন্টা লাগে 1.5 ঘন্টা দেবো, যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টাও দেবো। আমি ঘড়ি দেখে পড়াই না, টাইম অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী আপনি পড়ান। আমি কোয়ান্টিটিতে বিলিভ করি না, আমি কোয়ালিটিতে বিলিভ করি। যদি একটা টপিক পড়াতে গেলে আমার 15 মিনিটের মধ্যে আমি আই এম কেপেবল এনাফ, আমি 15 মিনিটের মধ্যে একদম জলের মতন বোঝাতে পারবো, 15 মিনিট ইজ এনাফ। আমাকে ওইটা নিয়ে যে বাচ্চাকে একটা জিনিসটাকে নিয়ে 1.5 ঘন্টা বকে যেতে হবে, দরকার নেই। 15 মিনিট বোঝালাম, একটু লিখতে দিলাম, বুঝলো, লিখে নিল, লিখতে পারছে, বুঝে গেলাম যে বুঝেছি, জিনিসটা হয়ে গেল। মানে পড়াটা তো এই বাচ্চাকে বোঝাতে হবে। আর আজকাল বাচ্চারাকে মানে একটা আরো একটা সিস্টেম দেখেছি, প্রি রেডি করে দিয়ে দেওয়া হচ্ছে, এটা মুখস্থ করে চলে যাবে, হয়ে যাবে, সাজেশন ভিত্তিক সাজেশন, এটা না এটা মুখস্থ করে চলে যাবে। মুখস্থ করাটা একটু ডিসকারেজ করবে, টপিকটা বোঝো, বুঝে নিজে ভাবে লেখো। নিজে লিখলে একটু ভুল হবে, ওটা শুধরে নিতে হবে, রেকটিফাই করে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে না। একবারই শুধু বুঝে গেলাম, একবারই পরীক্ষা হলে গিয়ে লিখবো, সেখানে রেকটিফিকেশন করার চান্স পাবো না। পরীক্ষার আগে 1-2 বার লিখে নিলাম, লিখে স্যারের কাছে গেলাম, স্যার একটু দেখে নিন, রেকটিফিকেশন করিয়ে নিলাম, ব্যাস আমি রেডি। যে কোনো পরীক্ষা হোক আই এম রেডি। সেটা ধরতে হবে, বাচ্চাদের না এই জিনিসটা শেখাতে হবে। আমার কোনোদিন মানে আমি এখানে যা 9, 10 কে পড়াই, আমি কোনোদিন রিটেন আনসার দিই না। টপিক পড়িয়ে দিলাম, কোয়েশ্চেন বলে দিলাম, এই কোয়েশ্চেনগুলো করবে, এবার ওরা লিখে আনলো আমার কাছে, আমি দেখে নিলাম, যেখানে ভুল আছে ঠিক করে দিলাম, ব্যাস। বাচ্চারাও খুশি হয়। কেন খুশি হয়, ওরা তো মানে বাচ্চারা একটু হয় না, কাজ কমে গেলে একটু খুশি হব, আর লিখতে হবে না, কিন্তু ঠিক আছে চলে যাচ্ছে, মানে বাচ্চারা দে আর হ্যাপি। পড়াতে গেলে ওদের খুশি দেখতে হবে, খুশি করে পড়লে না ওরা আরো পড়তে চাইবে। আমার অনেক সময় এটাও হয় যে আমি বাচ্চাদের টেস্ট করার জন্য যে বাচ্চাদের পেশেন্সটা কত, কারণ সবসময় যে বাচ্চা ধৈর্য রেখে বসে থাকবে, অনেক বাচ্চা পারে না, একটু এজিটেট হয়ে যায়। কিন্তু সেটাও টেস্ট করার জন্য অনেক সময় ওদের আমি একটা মানে টাইম দিই, কিন্তু সেই টাইমে আমি আসি না, একটু লেট করে আসি। কেন, আমি দেখতে চাই যে ওই সময় যখন আমি ঢুকছি, কোন বাচ্চা বই খুলে বসে আছে, কোন বাচ্চা ফোন চালাচ্ছে, কোন বাচ্চা মানে একটা থিঙ্ক করছে, সেটা দেখলেই বোঝা যাবে যে কার কোথায় ইন্টারেস্ট আছে। এবার সেই অনুযায়ী বাচ্চাটাকে ডিল করতে হবে। আমি পার্টিকুলারলি এটাই ফলো করি, আমার এটাই থিঙ্কিং। আমি ক্লাসের মধ্যেও গেলে যে 45 মিনিটের ক্লাস আছে, 45 মিনিট পড়াবো না, 45 এর মধ্যে 30 মিনিট আমি পড়াই, 30 মিনিট পড়াই, 15 মিনিট ওই পড়া নিয়েই ওদের সঙ্গে একটু গল্প করব। তো পড়ার টপিকটাকে ভিত্তি করে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওদের সঙ্গে কথা বলবো। তারপরে সাবকনসিয়াস মাইন্ডে এটা চলবে যে স্যার তো আমার সঙ্গে মজা করছেন, কনসিয়াসটা বলবে যে মজার মধ্যেও আমাদের যেটা পড়িয়েছে সেটাই জিজ্ঞাসা করে নিচ্ছে। বাচ্চারাও খুশি, আমিও খুশি, আমার কাজ হয়ে গেল। আর বাচ্চারাও না, দেখুন স্কুলের মধ্যে একটা জিনিস না, পর ক্লাস থাকে, ওই 30 মিনিটের পর যে 15 মিনিটস আমি যে ওদের রিসার্চ করে দিলাম, একটু ব্রেনটা রিফ্রেশ হয়ে গেল, নেক্সট ক্লাসের জন্য রেডি, এনার্জিটা এসে গেল এবার। কেন, বাচ্চাদের একটু হাসিয়ে দিলে না এনার্জি চলে আসে। আর এটা কি যে পরীক্ষার সময় আমি যদি বইটা না পড়ে যাই, তখন আমার কি মাথায় থাকবে স্যার এইগুলো নিয়ে কথাগুলো বলেছিল, তো ওইটা নিয়ে আমি লিখতেও পারবো। যে আপনি যেটা বললেন নিজের মতো করে অনেক আমাদের ব্রেনের মধ্যে না, মানে সাইকোলজিতে বলে আমাদের ব্রেনের মধ্যে অনেকগুলো না কম্পার্টমেন্ট করা রয়েছে। কম্পার্টমেন্ট করা রয়েছে মানে ডিফারেন্ট ইমোশনের জন্য ডিফারেন্ট সেট করা রয়েছে। অ্যাঙ্গার এক জায়গায় স্টোরড আছে, ইমোশন স্যাডনেস এক জায়গায় স্টোর আছে, হ্যাপিনেস এক জায়গায় স্টোরড আছে। সেমনি যখন
কোনো একটা বই দেখছি, বইয়ের মধ্যে কোনো একটা স্যাড সিন চলছে, হুট করে আমার চোখ দিয়ে জল পড়ছে, কেন? ওটা তো বইয়ের মধ্যে চলছে, আমি কেন কাঁদছি? তার একটা রিজন আছে। ওইটা দেখে আমার ব্রেন থেকে না ওই স্যাড ইমোশনটা বেরিয়ে এলো, আমার অ্যাঙ্গারটা বেরিয়ে এলো। কিছু দেখে, কিছু ভেবে আমার ইমোশনটা আমাকে বুঝিয়ে দিল যেটা আমার সঙ্গে হয়েছে, এটা হয়েছিল, আমি ফিল করেছিলাম। সেমনি পরীক্ষার সময় যখন বাচ্চা পরীক্ষা দিচ্ছে, পড়াবার সময় একটুখানি অন্য রকমের একটা সিন তৈরি করে দিলে না, বাচ্চা পড়ার সময় একটু ভেবে নেবে, আরে স্যারটা এটা এটা বোঝাবার সময় এটা করেছিলেন তো, ব্যাস একদম ক্লিয়ারলি চলে আসবে। একটু অন্যরকম মানে একটু বাচ্চা হয়ে বাচ্চাকে পড়াতে হবে। হ্যাঁ একদম। মানে আমি যদি যদি কেজির বাচ্চাকে পড়াই, তাহলে আমাকে ওই কেজির বাচ্চার মতোই সাইকোলজি। আমি কেজির বাচ্চাকে পড়াতে গিয়ে আমি তোকে বলবো না ইউ ডু ইউর ওয়ার্ক, আই উইল নট লিসেন টু দিস, এটা লিখে দাও, আমি ধরবো। ওকে হাত ধরে লেখাতে হবে, ওর সঙ্গে হাসতে হবে, কোনো সময় বল নিয়ে ছুটবে, ওর সঙ্গে ছুটতে হবে একটুখানি। বলটা ফেললাম, ঠিক আছে তুমি একটা প্রশ্ন ঠিক করে করো, আমি আবার বল ফেলবো, আবার বল নিয়ে আসবে, ওর মধ্যে একটা এনার্জি আসবে না, আমি যতটা প্রশ্ন ঠিক করবো স্যার ততবার বলটা ফেলবে। বাচ্চাও এনার্জেটিকলি পড়বে। বাচ্চাকে বাচ্চা হয়ে পড়াতে হবে। বাচ্চার সঙ্গে একটা স্ট্রিক্ট বিহেভিয়ার, যে পেন ধরে লেখো, হাত ধরে লেখাচ্ছি, না লিখলে দেখেছি অনেক জায়গায় দেখেছি চিমটি কাটে বা হাতে পেন্সিল দিয়ে, বাচ্চা ভয় পাবে। বাচ্চাকে খেলা দিয়ে পড়াতে হবে। বাচ্চাকে একটা আমি যখন জানি না টিক ট্যাকটো বলতাম আমরা, ওই ক্রস এন্ড সার্কেল, এক্স্যাক্টলি একটা করে ছক করে রেডি করে রাখলাম, ঠিক আছে এবার তুমি একটা প্রশ্ন মুখস্থ করে শোনাবে, তাহলে একবার তুমি কাটতে পারবে, দুটো শোনাবে দুবার কাটতে পারবে। বাচ্চা কিভাবে, যে আমাকে স্যারকে হারাতে হবে, চটচট করে মুখস্থ করবো, চটচট করে লার্ন করবো। এটাকে না মানে একটা স্ট্র্যাটেজি ভাবে নিতে হবে, যে বাচ্চাকে পড়াতে গেলে ওকে এনজয় করে পড়াতে হবে। ওর নলেজটাকে না বোঝাতে গেলে আগে নিজে বাচ্চা হয়ে যেতে হবে। বাচ্চার সঙ্গে খেলতে খেলতেই, খেলার মধ্যেই পড়াতে হবে। ওর সঙ্গে যে স্ট্রিক্ট বিহেভিয়ার করবো, ওকে নিয়ে পেন পেন্সিল ধরিয়ে দিলাম, তুই পড়, না পড়লে এটা হবে, না পড়লে ওইটা হবে। অনেকবার মা বাবা কি করে, না পড়লে তোকে বোর্ডিং এ পাঠিয়ে দেবো, বোর্ডিং এ পাঠিয়ে দেবো। একবার বললেন, দুবার বললেন, ক্লাস 3-4 পর্যন্ত বলছেন বোর্ডিং এ পাঠিয়ে দেবো, বোর্ডিং এ পাঠিয়ে দেবো। 5-6 যখন একটু বড় হলো, আপনি দুবার বলে দেখুন না বোর্ডিং এ পাঠিয়ে দেবো, 7 এ বলে দেখুন না বোর্ডিং এ, হ্যাঁ পাঠিয়ে দাও, এখান থেকে ভালো হবে। বাচ্চা একবার বলবে, একবার ফ্রাস্ট্রেট হয়ে বলবে, তার থেকে ভালো বাচ্চাটাকে যখন বুঝতে পারছে না, একটা টেকনিক দিয়ে বুঝতে পারছে না, অন্য টেকনিকটা ধরি, অন্য টেকনিকটা ধরে ওটাকে বোঝাবার চেষ্টা করি, দেখি না একবার ট্রাই করতে কি অসুবিধা, যদি হয়েই যায়। অনেক মেথড আছে, অনেক মেথড আছে, মেথডটাকে চুজ করতে হবে। যেমন 5টা আঙুল সমান নয়, 5টা বাচ্চা এক নয়, প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা স্ট্র্যাটেজি ভাবতে হবে। আমি একটা গ্রুপ পড়াচ্ছি, গ্রুপের মধ্যে আমি একবার বলে দিলাম, বুঝিয়ে দিলাম, 10টা বাচ্চা বুঝে গেল, হবে 10টা বাচ্চার মধ্যে দুটো হবে যে আপনি যা বুঝিয়েছেন একটা শব্দ বুঝতে পারিনি, লিখতে পারবে না, হবে দুটো হবে। সেই দুটোকে আলাদা করে একটু নিয়ে বসতে হবে, কোথায় আটকাচ্ছিস, কি বুঝতে পারছিস না, কেন বুঝতে পারছিস না, অন্তত এটা জিজ্ঞাসা করলেই না ওর মনে আসবে যে স্যার তো মানে ট্রাই করছেন, আমি পারছি, আমাকে এবার চেষ্টা করতে হবে। ও নিজে আসবে আপনার কাছে, স্যার আপনি এটা বোঝালেন, আমি হা হা তো করলাম কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম। তখন আপনার মনেও একটা না মানে স্ট্রেংথ আসবে, বাচ্চা আবার পড়তে চেয়েছে। মানে এটা কি ট্রাই অ্যান্ড টেস্ট, ট্রাই অ্যান্ড টেস্ট, টেস্ট অ্যান্ড ট্রাই, এগিয়ে যেতে হবে আপনাকে। যদি আমি খুব ভুল না করি, ক্লাস 8 থেকে 9-10 খুব আর্লি বাচ্চার, মানে আর্লি চাইল্ডহুড যাকে বলে, পিউবার্টি হিট করেছে, এবার অ্যাডোলেসেন্টে যাবে, মাইন্ডটা খুবই মানে পিওর এখন, একদম মানে নির্ভেজাল যাকে বলি আমরা, একদম নির্ভেজাল মাইন্ড, মানে একদম পিওর মাইন্ডটা। সেখানে না বাচ্চাদের অনেক সময় একটা এসে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া কার্স অর আ বুন, অভিশাপ না বরদান। বাচ্চারা লেখে, নিজের ভাবে নিজে করে লেখে, ওরা পজিটিভ নেগেটিভ পয়েন্ট লেখে, বা অনেক সময় এই টপিকটা নিয়ে গিয়ে টিউশন টিচার কাছে রেখে দিল, টিউশন টিচার একটা ধরিয়ে দিল, বাচ্চারা ওইটা দেখে চলে। এবার আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া যেমন পজিটিভ আছে তেমন নেগেটিভও আছে, একদম নেগেটিভ একদম পজিটিভ, মানে একটা কয়েনের দুটো সাইড। বাচ্চাটাকে আগে থেকেই না একটু মেন্টালি রেডি করে দিতে হবে। রেডি কি করে দিতে হবে, মা বাবা বাচ্চাকে একটু মনিটর করতে হবে, 12 পর্যন্ত একটু মনিটর করতে হবে। কেন মনিটর করতে হবে,
এই সময়টা না একটু প্রবলেম্যাটিক এজ বলে এটাকে, কেন অনেক মানে বাচ্চা যখন বাড়ছে বয়স মানে 14 to 18, বাচ্চা অ্যাডোলেসেন্ট হিট করছে, হরমোনাল চেঞ্জেস হচ্ছে বডির মধ্যে, অনেক কিছু মাথায় আসবে, অনেক কিছু মাথায় আসবে, মানে মাল্টিপল থটস আসবে। ওই মাল্টিপল থটসটাকে না বাচ্চা দেখুন কোয়েশ্চেন মার্ক, ওই কোয়েশ্চেন মার্কটা বাচ্চার মাথায় আসবে, এটা কেন হচ্ছে, why is it happening, বা এটা কি করে হবে, এটা কেন হচ্ছে, বা কি করে ঠিক হবে। তো এই কোয়েশ্চেনের আনসার গুলো খোঁজার জন্য না তারা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। এবার এই সোশ্যাল মিডিয়া যখন বাচ্চা ইউজ করছে, মা বাবাকে না একটু মানে ফ্রেন্ডলি হয়ে যেতে হবে, বাচ্চাকে বোঝাতে হবে যে লাইফে যদি মানে এমন কোনো প্রশ্ন তোমার কাছে আসে তুমি আমাকে ফ্রি জিজ্ঞাসা করতে পারো, বা বাচ্চা বেশিরভাগ যখন ফোন ইউজ করছে একটু মনিটর করতে হবে। আজকাল আমাদের দেখুন যেমন বললাম না যে টেকনোলজি একটা অভিশাপ বা বরদান, টেকনোলজির মধ্যে এখন একটা বরদানও আছে, প্যারেন্টাল কন্ট্রোল যাকে বলে, প্যারেন্টাল কন্ট্রোল আছে, প্যারেন্টাল কন্ট্রোল একটু রাখতে হবে, একদম যে ছেড়ে দেওয়াটা সেটা বলবো না, একটু প্যারেন্টাল কন্ট্রোল রাখতে হবে। বা বাচ্চা ফোনে কার সঙ্গে কথা বলছে একটু ওইটাও লক্ষ্য করতে হবে, কথা বলতে বারণ করছি না, কিন্তু নজরে রাখতে হবে। কারণ আপনি দেখছেন সোশ্যাল মিডিয়া বা অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক অ্যাপস এর প্ল্যাটফর্ম আছে যেখানে মানে অনেক দূরে দূরে লোকের সঙ্গে বাচ্চারা কথা বলতে পারে, বন্ধু বানাতে পারছে, ঠিক আছে। এবার কোন বন্ধু কেমন ইম্প্যাক্ট করবে আপনার বাচ্চার উপরে সেটা তো আর আপনি বুঝতে পারবেন না, এটা একটু মনিটর করলে খুব ভালো হয়। মানে আমি এটা বলবো না যে ইট ইজ কমপ্লিটলি নেগেটিভ আর কমপ্লিটলি পজিটিভ, মানে ব্যালেন্স করা যদি জানতে পারি তাহলে ব্যালেন্স করে চলতে পারবো। এটা হলো সেই গ্রে এরিয়াটার মধ্যে, একদম ইট ইজ আ গ্রে, একদম গ্রে এরিয়ার মধ্যে পড়ছে। একদম বারণ করলেও নেগেটিভ, যে বাচ্চা যে ওই মানে প্ল্যাটফর্মের যে সুব্যবহারটা ওইটা করতে পারবে না। আর একদম যদি ছেড়েও দিই, আমি ভাবছি যে বাচ্চা বইয়ের মধ্যে ফোন নিয়ে বসে আছে পড়ছে, একটু নজর দিতে হবে, ঠিক আছে। আর বেশিরভাগ এখন যেটা দেখছি যে ক্লাস 8 এর বা 6, 7, 8 এর বাচ্চার কাছে একটা করে স্মার্টফোন আছে। কেন? প্রশ্নটা হলো কেন? ঠিক আছে, ওর পড়ার জন্য লাগবে, দিন, একটা টাইম পিরিয়ডের জন্য দিন, তারপর নিজের আন্ডারে রাখুন। স্কুলে যখন যাচ্ছে তখন তো আর ফোনের দরকার নেই, কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাই যে স্কুলের মধ্যে বাচ্চা যাচ্ছে নিজের ব্যাগের মধ্যে ফোন নিয়ে চলে আসছে। কেন? স্কুলের মধ্যে ফোনের কি দরকার? আর একটা মানে খুব লেম এক্সকিউজ দেখছি যে আমি তো বাড়ি থেকে একা আসি, মা বাবা মানে ফোনটা না থাকলে মানে একটা অজুহাত যেটাকে বলে না, একটা রিজন, যে রিজনটাকে আমরা নেগলেক্ট করতে পারবো না, মা বাবাকে একটু সেটাও দেখতে হবে। সেক্ষেত্রে 2G ফোন ইউজ করুন, কেন আমি স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবো? একটা হয় না বাচ্চাদের মধ্যে দেখুন এটা মানে আমরাই বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে আমার স্ট্যাটাসটা একটু লো হয়ে যাবে, বাচ্চা আমার 2G ফোন, বন্ধুরা স্মার্টফোন চালাচ্ছে আমি 2G ফোন চালাচ্ছি, একটু হোক না, বন্ধুরা স্মার্টফোন চালাচ্ছে ফোনটা বাড়ি করবো না, 2G ফোন তো কেন দেখাবোই না, ঝামেলা শেষ। একটু বাচ্চাটাকে না ওই মোল্ড করতে হবে, একটু ভালো করে নার্চার করলে, একটু কালচার করলে মানে হয়ে যাবে। এমন নয় যে পুরোটাই খারাপ হয়, পজিটিভ হয়, আর সবসময় যে সব পজিটিভই হবে সেটাও নয়, একটু নেগেটিভ হবে, একটু নেগেটিভ হবে। তবে এটা আমি বলবো যে মা বাবার এটা দায়িত্ব এবং টিচারদেরও দায়িত্ব যে স্টুডেন্টরা যে ফোনটা ইউজ করছে বা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, আমি ওর পজিটিভ দিকটা আগে বলবো যে এইটা তুমি ইউজ করছো এই পারপাসে ইউজ করো, তুমি যদি এই পারপাসে ইউজ করো তাহলে না তুমি ফোন রাখতে পারো। কিন্তু তুমি এই যে নেগেটিভ যে এফেক্টগুলো হচ্ছে, তুমি যদি এইগুলো মানে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমার জীবনটা নষ্ট হতে পারে। মানে ফোনের জিনিসটাই হচ্ছে এমন। আমাদের একটা জিনিস আরো ভাবতে হবে এখানে না, বাচ্চা যখন ওই নেগেটিভ সাইডটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবে, আমি বলবো না যে করে না, করবে, অবশ্যই করবে। নেগেটিভ সাইডটা যখন এক্সপ্লোর করতে আরম্ভ করেছে, আমরা যদি জানতে পারি যে নেগেটিভ সাইডটা একটু এক্সপ্লোর করেছে, সেই সময় না একদম স্ট্রিক্টলি ওকে যে ঝাঁপিয়ে ফোনটা নিয়ে নিলাম বা থাপ্পড় মারলাম বা ওকে একটু শাসন করলাম, না না, ওটাকে বোঝাতে হবে, বোঝাতে, কেন ও তো নিজেই বুঝতে পারছে না, নিজেই কনফিউজড কি পজিটিভ আর কি নেগেটিভ। ওই নেগেটিভ এন্ড পজিটিভ যদি পার্থক্যটা বুঝতেই পারতো, ও বাচ্চা তো থাকতো না, ম্যাচিওর হয়ে যেত। অনেক বাচ্চা কম বয়সে ম্যাচিওর হয়ে যায়, অনেক বাচ্চা, অনেক বড়রাই বড় হয়ে ম্যাচিওর হতে পারে না। আমরাই অনেক ডিসিশনের সময় মানে উই আর কনফিউজ, ডিসিশনটা ঠিক নিচ্ছি কি নিচ্ছি না, বা ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না, সেটা ভেবে নিতে হবে একটু। সবসময় আমাদেরও এখনো গাইডেন্সের দরকার পড়ে, যেমন বললাম না আমার লাইফে কিছু টিচার্সরা আছেন গাইডেন্স সময় এখনো ফোন করি, তেমন কিছু মানুষকে খুঁজে নিতে হবে। যদি কাউকে না পাও, টিচার্স আর দেয়ার,
আমি 100 and 200% গ্যারান্টি দিয়ে বলতে পারবো 10 জন টিচারের মধ্যে একজনকে পাবে, 10 জনকেও পেতে পারো, কিন্তু একজনকে অন্তত পাবে যে মানে তোমাকে ওই স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, একটু বকাবকি দিয়ে, বা বকাবকি করবে তারপরে একটা চকলেট খাইয়ে দিল, যে বকেছি তো নে ধর এটা, বাচ্চাও ভাববে যে ওই বকাটাও আমাকে গায়ে মারতে হবে না, বকার পরে একটা চকলেট খাইয়ে দিল, একটু ভালোবেসে দিল, আদর করে দিল, বাচ্চাটাও ভালোবাসবে। বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে এগিয়ে দিতে হবে। আমি বারবার বলি, এই সেন্টারের মধ্যে যে বাচ্চা পা রাখে, মা বাবা খুব ভরসা করে আমাদের উপরে ছেড়ে যান, এই সেন্টারে পা রাখার পর কিন্তু সে আমার বাচ্চা। আমি তো খুব গর্ব করে বলি, স্কুলে আর এখানে মিলিয়ে আমার কাছে এত বাচ্চা, আমি এত বাচ্চার গার্জিয়ান, খুব গর্ব করে বলি এত বাচ্চার গার্জিয়ান, আমার গর্ব হয় এটা বলতে। আমি বাচ্চাদের ভালোবাসি, বকিও, প্রচন্ড ভয় করে বাচ্চারা আমাকে, মানে অনেক সময় যখন রেগে যাই তখন মানে বাচ্চারা একদম একদম সোজা হয়ে বসে হবে, স্যার রেগে গেছেন আর কিছু নেই না। আমার রাগটা সেই টিনের মতন হয় না, গরম হলে চট করে গরম হয়ে যায়, চট করে ঠান্ডা হয়ে যায়, ওরা জানে কি করে ঠান্ডা হয়ে যায়। একটু চুপ হয়ে গেলাম, একটু স্যারের কথা শুনলাম, ও স্যার আর রাখবেন না, পড়ছি তো আমরা, ব্যাস স্যারের রাগটা গেল। ওইরকম হতে হবে, একটু নিজেকে না মোল্ড করে নিতে হবে, একটু একটু মানিয়ে নিতে। তো তোমরা তো স্যারের সাথে কথা বলে বুঝতেই পারলে স্যারের ভাবনা চিন্তা কি আছে, কিভাবে পড়ান। অ্যান্ড তোমরা যদি, তো এই ইনস্টিটিউশনের পুরো যে ব্লগটা হবে, ঠিক আছে, যে এখানে কতগুলো ক্লাস রয়েছে, কোন কোন ক্লাসে কি কি পড়াশোনা করানো হয়, কোন তোমরা যদি আসো কোথায় এখানে বসতে পারবে, কতজন ক্যাপাসিটি রয়েছে, স্টুডেন্টস ক্যাপাসিটি, এই সমস্ত জিনিস পরবর্তী ব্লগের মাধ্যমে তুলে ধরা হবে। এবং এই ব্লগটার যে লিঙ্ক রয়েছে সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ওপরে আই বাটনে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য এতটাই। সব থেকে শেষে বাংলাকে সাপোর্ট করুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।